27 ডিসেম্বর মঙ্গলবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। বইমেলায় প্রকাশনী নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, সিদ্ধান্তে অনড় বাংলা একাডেমি। জেলা পরিষদের নির্বাচন কাল, কেন্দ্রে পৌঁছেছে সামগ্রী, নিরাপত্তায় র্যাব, বিজেপি। রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, চরম ভোগান্তিতে রোগীরা। অমর একুশে গ্রন্থমেলায় অংশ নেওয়ার ক্ষেত্রে শ্রাবণ প্রকাশনীর বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রী। এই সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলেছেন বাংলা একাডেমির মহাপরিচালক। এদিকে বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছে লেখক, শিল্পী, সংস্কৃতি কর্মীরা। অমর একুশে গ্রন্থমেলায় শ্রাবণ প্রকাশনীকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি। একাডেমির 6ষ্ঠ সভায় শ্রাবণ প্রকাশনীর বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে একাডেমির সামনে মানববন্ধন করেছেন লেখক, শিল্পীরা। শ্রাবণ প্রকাশনীর কর্ণধার বললেন, বদ্বীপ প্রকাশনীর প্রকাশককে গ্রেপ্তারের প্রতিবাদ করায় মাশুল দিতে হলো তাকে। ধর্মবিরোধী বইটা প্রকাশ করেছিল অন্য এক প্রকাশক, বদ্বীপ প্রকাশনী। সেই প্রকাশককে যখন গ্রেপ্তার করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানিয়েছি এবং টকশোতে কথা বলেছি। এটার কারণে শ্রাবণকে বন্ধ করা হয়েছে। শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ মানে হচ্ছে শ্রাবণের প্রায় 40 জন লেখকের বই নিষিদ্ধ। বাংলা একাডেমি বলছে, শ্রাবণ প্রকাশনীর তৎপরতা বইমেলার স্বার্থের পরিপন্থী হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। ধর্ম নিয়ে এখানে তো স্পর্শকাতর একটা করেছে, সেই জায়গা তো আমরা অসহায়। আমরা যদি সেইটা ছাড় দেই তাহলে আমরা ধ্বংস করবো মেলাকে। বাংলা একাডেমির বইমেলার কমিটি তারা বিশেষ কতগুলো কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটি কারো প্রতি কোনো আক্রোশের কারণে নয়, এখানে কিছু নীতিমালা ভঙ্গ করা হয়েছে। সেই নীতিমালা ভঙ্গ করার কারণেই এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। বইমেলায় পাইরেটেড বই বিক্রির দায়ে 4 প্রকাশনীকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলেও জানিয়েছে বাংলা একাডেমি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলায় শ্রাবণ প্রকাশনী সহ 5 প্রকাশনীকে নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন হাসান এবং কবি ও প্রাবন্ধিক ফরিদ কবির। স্বাগত ফরিদ কবির এবং রবিন হাসান। রবিন হাসান, আপনার কাছে কি প্রথমে জানতে চাই যে বাংলা একাডেমি তাদের যে সিদ্ধান্ত, এটি আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করেছে বা জানিয়েছে? বাংলা একাডেমি তো আমার সাথে যোগাযোগ করেনি। আমি যখন আমার কর্মচারী পাঠিয়েছিলাম ফর্ম আনার জন্য, এবং তখন ফর্ম দিবে না বলে বাংলা একাডেমি জানিয়েছে, এবং বাংলা একাডেমির কর্মকর্তারা বলেছেন যে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ, এবং আমি গতকালই জানলাম যে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ। আর বাংলা একাডেমি বলছে যে এটা তাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত কিন্তু 40 দিন আগে, সেই 40 দিনের মধ্যে আমাকে একটা ডাকে চিঠি দেওয়া হয় নাই, বলা হয় নাই যে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করা হয়েছে। এবং যে স্থূল কারণে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করা হয়েছে সেটি শুনে বাংলাদেশের সবাই অবাক হবেন যে একজন প্রকাশককে গ্রেপ্তার করা হয়েছে, তার বই নিষিদ্ধ করা হয়েছে। তো আমরা কিন্তু বলি নাই যে বই নিষিদ্ধ করা হয়েছে, বইটা ছেড়ে দিন। আমরা কিন্তু একবার আমি একটা সমাবেশ হয়েছে টিএসসিতে, সেই সমাবেশে আমি বলেছি প্রকাশককে কোমরে দড়ি বেঁধে যেভাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে নেওয়া হয়েছে বাংলা একাডেমি থেকে, সেটা লজ্জাজনক এবং সেটা আমরা কোনোভাবেই চাইনি। আর যে বই নিষিদ্ধ করা হচ্ছে, বই সারা পৃথিবীতেই নিষিদ্ধ হয়। বই নিষিদ্ধ করা হচ্ছে, সেই বই চালু করতে হবে এমন কোনো দাবি আমাদের ছিল না। আমাদের দাবি ছিল প্রকাশককে যে গ্রেপ্তার করা হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হোক। এবং বাংলা একাডেমি ধরেন 1 বছর আগে যে বইটি নিয়ে সমস্যা ছিল, সেই বইটিকে নিয়ে আবার নতুন করে শ্রাবণ প্রকাশনী স্টল বন্ধ করার মধ্য থেকে মৌলবাদীদেরকে উৎসাহিত করছে। বাংলা একাডেমির তো জায়গায় মৌলবাদীদের উৎসাহিত করার জায়গা না। আমরা বারবার বলেছি যে এই বাংলা একাডেমিতে আমরা হুমায়ুন আজাদকে যখন হত্যা করার চেষ্টা করা হয়েছিল তখন আমি এর প্রতিবাদ করেছিলাম, এবং বাংলা একাডেমির ভিতরে সেই প্রতিবাদ এমন একটা জায়গায় গিয়েছিল যে বাংলা একাডেমির অনেক অনুষ্ঠান আমরা পণ্ড করে দিয়েছিলাম সেদিন। আজকে এরপরে ধরেন বাংলা একাডেমিতে আরও অনেক, যখন লেখককে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে আমরা বাংলা একাডেমির বাইরে প্রতিবাদ সমাবেশ করেছি। যখন ফয়সাল আরিফিন দীপনকে হত্যা করা হয়েছে তখনও শাহবাগে সমাবেশ হয়েছে, টিএসসিতে সমাবেশ হয়েছে। সকল সমাবেশে আমি বক্তব্য রেখেছি। এই বক্তব্য রাখার কারণে
যদি শ্রাবণ প্রকাশনীকে 2 বছর নিষিদ্ধ করা হয়, আর যারা বাংলা একাডেমির নীতিমালা লঙ্ঘন করেছেন এমন 20টি প্রতিষ্ঠান সেখানে ছিল, গতবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, গত বছরে তাদেরকে ফর্ম দেওয়া হয়েছে, তাদেরকে স্টল দেওয়া হয়েছে, কিন্তু বাংলা একাডেমির বাইরে টিএসসিতে সমাবেশ করে বক্তৃতা দেওয়ার কারণে এবং টকশো করার কারণে শ্রাবণ প্রকাশনীকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যারা চিন্তাবিদ, যারা চিন্তা করেন, যারা শ্রাবণ প্রকাশনীর মননশীল বই পড়েছেন এবং রাজনৈতিক বইপত্র পড়েছেন, তারা এটা কোনোভাবেই মেনে নেবেন না। রবিন হাসান, আজকে আমরা সংস্কৃতি মন্ত্রীকে বলতে শুনলাম যে কতগুলি আইন ভঙ্গ করা হয়েছে, সেই জন্য আপনি কি মানে বাংলা একাডেমির কাছে আপনি আনুষ্ঠানিকভাবে জানতে চাইবেন যে সত্যিকার অর্থে শ্রাবণ প্রকাশন কেন বন্ধ করা হলো? কারণ স্বত্বাধিকারীর জন্য তো আসলে প্রকাশনা বন্ধ করা যায় না। সেটাই, আমি তো বাংলা একাডেমির কাছে কিন্তু আমরা জানতে চেয়েছিলাম যে কেন শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করা হলো। তো বাংলা একাডেমির বইমেলা কমিটির তিনি আমাকে ধমকের সুরে বলেছেন যে আমরা নিষিদ্ধ করেছি, আমাদের পর্ষদ থেকে এটা নিষিদ্ধ করা হয়েছে, আমরা এখন কোনো কিছু বলতে চাচ্ছি না। আমি বললাম যে আপনি একটা লিখিত দেন যে এই কারণে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ হয়েছে। রবিন, আপনার কাছে আবার ফিরে আসবো, আমরা একটু এই বিষয়টি নিয়ে ফরিদ কবিরের কাছ থেকে জানতে চাইবো। ফরিদ ভাই, একটু জানতে চাই যে এই পুরো ঘটনাটি একজন লেখক হিসেবে কিভাবে দেখছেন? প্রকাশনা এবং প্রকাশক দুটি বন্ধ করাই আসলে আমরা খুব বিব্রত হই। এক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই যে বিষয়টি কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠানে যে কাউকে নিষিদ্ধ অথবা নিষিদ্ধ করতে পারে কিংবা কোনো একটা অংশগ্রহণ থেকে তাকে সরিয়ে রাখতে পারে, কিন্তু কথা হচ্ছে তার জন্য একটা যৌক্তিক ভিত্তি তো থাকতে হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার না যে বাংলা একাডেমি কেন একটি বিশেষ প্রকাশনীকে নিষিদ্ধ করবে কোনো রকমের সুনির্দিষ্ট এবং যৌক্তিক কারণ ছাড়া। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বাংলা একাডেমি অথবা সংস্কৃতি মন্ত্রীর কথায় কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছি না যে প্রকৃতপক্ষে শ্রাবণ প্রকাশনীর বিরুদ্ধে তাদের অভিযোগটা কি। যদি অভিযোগ আমলে নেওয়ার মতো না হয় তাহলে তাকে কেন নিষিদ্ধ করা হলো সেটা আমি মনে করি যে খুব যৌক্তিক হয় না। এরকম একটা যে প্রতিষ্ঠানকে বলা হয় বাঙালি জাতির মননের প্রতীক, বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতীক, এইরকম একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তটি যৌক্তিক হওয়া দরকার, স্পষ্ট হওয়া দরকার, স্বচ্ছ হওয়া দরকার। ফরিদ ভাই, এখানে একটা জিনিস বলি যে নিষিদ্ধ করাটা কিন্তু একটা শাস্তি। যখনই যে প্রতিষ্ঠানে শাস্তি দিক না কেন, এটা একটা মানে জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার যখন এই সিদ্ধান্তটি আপনি নিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে যাকে আপনি শাস্তি দিচ্ছেন তার জানার অধিকার সবার আগে, এবং বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান এই অধিকারটা লঙ্ঘন করতে পারে না। শিওর, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে কোনো যৌক্তিক কারণ ছাড়া এবং স্বচ্ছতার সঙ্গে সেটা প্রকাশ করা ছাড়া বাংলা একাডেমি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমি তো বললাম যে মাননীয় সংস্কৃতি মন্ত্রীর কথায় এবং মহাপরিচালকের কথা শুনে আমার কিন্তু মনে হয় নাই যে ওরা কি বলতে চাইছেন, কি কারণে তাকে এই শাস্তিটা পেতে হবে। আমি মনে করি যে এইরকম একটা প্রতিষ্ঠানের, বাংলা একাডেমির মতো একটা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া এই শাস্তি দেওয়ার মতন যদি মানে অপরাধ না হয় তাহলে এরকম শাস্তি তারা দিতে পারে না। এবং বাঙালির শ্রাবণ প্রকাশনীর যেমন এটা জানবার অধিকার আছে, একই সঙ্গে আমি মনে করি অন্যান্য প্রকাশক এবং লেখকদেরও জানার বিষয় আছে যে কেন ওই প্রতিষ্ঠানটিকে শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা ছাড়া তারা তো এরকম শাস্তি দিতে পারে না। ফরিদ কবির, এই ক্ষেত্রে আসলে এই কি ধরনের মনে করেন প্রক্রিয়া হতে পারে যাতে শ্রাবণ প্রকাশনীর সম্পর্কে তথ্যগুলি আমরা জানতে পারি যে বাংলা একাডেমি কি কারণে এই সিদ্ধান্ত নিল, সেইটা তারা কাদের কাছে জানাবেন বা জানানো প্রয়োজন মনে করেন? না, আমি মনে করি একটা কারণ, যে কোনো যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া হবে তাকে তো একটা চিঠি দিতে হবে যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, এই অভিযোগের জবাব দাও। শ্রাবণ প্রকাশনীর সেই অভিযোগের জবাব দিতে হবে। সেই সব জবাবে যদি বাংলা একাডেমি সন্তুষ্ট না হয় তাহলে বাংলা একাডেমি শাস্তিমূলক ব্যবস্থা যেতে পারে, যদি বাংলা একাডেমি মনে করে যে শ্রাবণ প্রকাশনী এমন কিছু কাজ করেছে যেটি অপরাধমূলক। যদি অপরাধমূলক না হয় তাহলে এই ধরনের শাস্তি দেওয়াটা আমি মনে করি একেবারেই অনৈতিক এবং এর কোনো নৈতিক ভিত্তি আমি মনে করি না আছে। বাংলা একাডেমি যদি এই ধরনের আবেগের বশে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমি মনে করি এটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ বাংলা একাডেমি সম্পর্কে আমরা এমন কোনো সিদ্ধান্ত দেখতে চাই না
যে সিদ্ধান্তের কারণে বাংলা একাডেমিকে পিছিয়ে যেতে হয় অথবা তার নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয়। যে কোনো সিদ্ধান্ত তাকে নিতে হবে যুক্তির সঙ্গে এবং তার একটা প্রক্রিয়া থাকতে হবে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তাকে কথা বলবার সুযোগ দিতে হবে, তাকে তার অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে। তারপরে যদি মনে হয় যে এটা শাস্তিমূলক, এটা 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 অপরাধমূলক, তাহলে তার বিরুদ্ধে শাস্তি নেওয়া যেতে পারে। কিন্তু কোনো রকমের যেখানে শ্রাবণ প্রকাশনী বলছে সেই জানে না যে কেন তাকে নিষিদ্ধ করা হলো। আমি একজন এই দেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমারও জানবার অধিকার আছে যে কেন একজন প্রকাশককে, কেন একজন লেখককে তারা নিষিদ্ধ করবে। ফরিদ কবির, রবিন হাসান, আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর ফিরে আসছি। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। গ্রন্থমেলায় শ্রাবণ প্রকাশনী সহ 5 প্রকাশনীকে নিষিদ্ধ বিষয়ে কথা বলছিলাম। সঙ্গে আছে রবিন হাসান, ফরিদ কবির। রবিন হাসান, আপনার কাছ থেকে জানতে চাই যে এই সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের আপনারা কিভাবে এটা মোকাবেলা করবেন বা কি পদক্ষেপ নেবেন ভাবছেন? আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে মাননীয় সংস্কৃতি মন্ত্রী যেভাবে বলেছেন যে আমরা নিয়ম লঙ্ঘন করেছি, আমরা কোনো নিয়ম লঙ্ঘন করিনি। বাংলা একাডেমির যে নিয়ম সেখানে বলা হচ্ছে যে বাংলা একাডেমির মধ্যে কোনো সমাবেশ করা যাবে না এবং বাংলা একাডেমির কোনো জায়গা দখল করা সহ বাংলা একাডেমির বিরোধিতা আমরা বাংলা একাডেমির ভিতরে করিনি। এবং যে সমাবেশের কারণে আমাকে অভিযুক্ত করা হয়েছে সেই সমাবেশ কিন্তু আমি আয়োজন করিনি। ওই টিএসসি এলাকায় এরকম সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বন্ধুরা এবং বিভিন্ন ছাত্র সংগঠন করে এবং সেখানে আমি গিয়ে শুধুমাত্র বক্তৃতা দিয়েছিলাম। এটা কোনো অপরাধ হতে পারে সভ্য দেশে? এটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। মাননীয় সংস্কৃতি মন্ত্রী সাহেব, আপনি একটু জেনে নিন যে বাংলা একাডেমির যে গঠনতন্ত্র আছে সেই অনুযায়ী আমরা বাংলা একাডেমির ভিতরে গত 19 বছর পর্যন্ত শ্রাবণ প্রকাশনী কোনো নিয়ম লঙ্ঘন করেছে কিনা, এবং গত 19 বছরে আমরা যেমন ধর্মের বিরুদ্ধে কোনো বই প্রকাশ করিনি, ধর্মের পক্ষেও কোনো বই প্রকাশ করিনি। আমরা যে বই প্রকাশ করি সেটা তরুণরা জানে যে আমরা কোন ধরনের বই প্রকাশ করি। আমরা রাজনৈতিক বই প্রকাশ করি। কি পদক্ষেপ নেবেন ভাবছেন? আমরা পদক্ষেপ নেব। বাংলা একাডেমি তো আমাকে কোনো চিঠিই দেয় না যে আমি একটা পদক্ষেপ নেব। আমি যে একটা পাল্টা চিঠি লিখবো বাংলা একাডেমিকে যে না আমি এই জিনিস করিনি। আমি যখন বললাম যে আমাকে একটা চিঠি দেন, যে আমাকে যে নিষিদ্ধ করলেন আপনারা আমাকে একটা কাগজ দেন, তখন ধমক দিয়ে উঠলেন বাংলা একাডেমির বর্তমান যে বইমেলা কমিটির পরিচালক আছেন, তিনি ধমকের সুর আমাকে বললেন যে আমরা তো আপনাকে বন্ধ করে দিয়েছি, আমরা আপনাকে ঢুকতে দেবো না, আপনাকে কিসের চিঠি দেবো? তো এই যে আচরণ, অসভ্যর মতো আচরণ, সেই আচরণ তো আমরা মেনে নিতে পারি না। আমি যদি কোনো চিঠি না পাই, আমি যদি আমাকে যে বন্ধ করা হলো, আমি তো একটা বলবো যে হ্যাঁ এই অপরাধ আমি করিনি, সেইটা বলার মতো স্পেসও আমাকে দেওয়া হচ্ছে না। ফরিদ কবির, এক্ষেত্রে লেখকদের কি অবস্থান হতে পারে বা তারা কি করতে পারেন এই ক্ষেত্রে? না, আমি তো মনে করি যে শুধু লেখক না, একজন যে কোনো সচেতন মানুষেরই উচিত এমন কিছু ঘটতে না দেওয়া যা আমরা মনে করছি নৈতিক নয় এবং যার কোনো নৈতিক ভিত্তি নেই। শ্রাবণ প্রকাশনী হোক বা যে কোনো প্রকাশনী হোক কিংবা যে কোনো লেখকই হোক, কোনো যুক্তিহীনভাবে কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ফেলবে একটি প্রতিষ্ঠান, সেটা তো মেনে নেওয়া যায় না। অন্তত একটি সভ্য দেশে এমন আচরণ তো কাঙ্ক্ষিত নয় যেখানে যার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি জানেনই না কি আচরণের কারণে, কি আইন লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি মনে করি অবিলম্বে বাংলা একাডেমির উচিত হবে যে কি অপরাধ তার এটা স্পষ্ট করা এবং সেটা বাংলা একাডেমির বিধি অনুযায়ী তার শাস্তিটা প্রপার হচ্ছে কিনা সেটাও পরিষ্কার করা। তা না হলে ধরে নেওয়া হবে যে বাংলা একাডেমির ভেতরে যে স্বৈরতন্ত্র আছে তারা নিজেদের ইচ্ছে মাফিক বিশেষ বিশেষ কারণেই অথবা নিজেদের স্বার্থসিদ্ধির কারণেই এরকম ব্যবস্থা নিতে পারে, এবং যেই ব্যবস্থা একটি গণতান্ত্রিক দেশে কাম্য আমরা মনে করি না হওয়া উচিত এবং কারোর জন্য এটা কামনা করতে পারি আমরা। ফরিদ কবির, রবিন হাসান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আর একটা বিরতি।
কাল জেলা পরিষদ নির্বাচন 61 জেলায় হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকায় 22টিতে এরই মধ্যে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। আইন অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা এই নির্বাচনে ভোটার, তবে ভোট দিতে পারবেন না প্রার্থীরা। জোরদার করা হয়েছে ভোট কেন্দ্রের নিরাপত্তা। অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে র্যাব ও বিজিবি টহল। জেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সচেতন নাগরিক কমিটি বগুড়ার সভাপতি মাসুদুর রহমান হেলাল এবং বরিশাল থেকে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী। স্বাগত। মনিরুজ্জামান, আপনার কাছেই প্রথমে আসি যে এই নির্বাচনটিকে আপনার দল বা আপনারা কিভাবে দেখছেন? আমরা জানি যে এখানে সরাসরি নির্বাচনের কোনো ব্যবস্থা নেই। ধন্যবাদ আপনাকে। মূলত যেহেতু এটা জনগণের অংশগ্রহণ নেই, সে সমস্ত কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীও নেই। আপনারা জানেন যে কিছুদিন আগে ইউনিয়ন পরিষদে যে নির্বাচন হলো, সেখানে প্রতীক দেওয়া হলো ধানের শীষ অথবা নৌকা। আবার পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনে একই রকমভাবে নৌকা অথবা ধানের শীষ প্রতীক দেওয়া হলো। আসলে ওই নির্বাচনগুলোতে জনগণের কিছু অংশগ্রহণ ছিল, আর এই নির্বাচনে তো জনগণ অংশ নিচ্ছে না, এবং সে কারণে এটা একটা প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। এবং এখানে জাতীয় পর্যায়ের মার্কা যেটা, সেই নৌকা বা ধানের শীষ বা যে সমস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দল তাদের জাতীয় প্রতীক যেটা, সেটাও কিন্তু হচ্ছে না। তো আমরা যেটা দেখছি যে মানুষের ভেতরে এটা নিয়ে তেমন কোনো চঞ্চলতা নেই, কোনো আগ্রহের বিষয় নেই। মিডিয়াতেও প্রায় একই রকম অবস্থা। আর যারা ভোটার, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের কর্মী। আমার ভিতরে বা আমার মতো যারা রাজনৈতিক দলকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন বা রাজনৈতিক দলের কর্মী হিসাবে বিভিন্ন উপজেলায় অথবা ইউনিয়ন পরিষদে অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভায় আছেন, তারা কতটুকু এইটা নিয়ে ভাবছেন বা চিন্তা করছেন, সেটা নিয়ে আমি একটু দ্বিধাগ্রস্ত আছি। মনিরুজ্জামান, একটু বলবেন যে জেলা পরিষদ নিয়ে সামগ্রিকভাবে জেলা পরিষদের পক্ষে উন্নয়ন কর্মকাণ্ড বা তাদের যেই ম্যান্ডেট আছে সেইটি পালন করা কতটুকু সহজ হবে? কারণ এখানে অনেকগুলি এজেন্সিজ কাজ করছে একই জায়গায়, সেইটা কতটুকু যৌক্তিক? আপনি ঠিকই বলেছেন। ব্রিটিশ আমলে যখন অন্য কোনো এজেন্সি ছিল না ডেভেলপমেন্টের জন্যে, সেই সময় জেলা পরিষদের জন্ম হয়েছে, এবং সেই সময় জেলা পরিষদ অত্যন্ত মর্যাদাকর একটা প্রতিষ্ঠান ছিল। অনেক কাজ, এমনকি সব কাজই জেলা পরিষদের মাধ্যমেই হতো। গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে রাস্তা, হাইওয়ে, এমনকি লঞ্চঘাট, খেয়াঘাট, এই সমস্ত কাজগুলোই জেলা পরিষদের উদ্যোগেই হতো। এমনকি স্কুল, মসজিদ, মাদ্রাসা বা পাঠশালা, এসব কিছুই জেলা পরিষদ পরিচালনা করত বা দেখাশুনো করত। বিশেষ করে উন্নয়নের জায়গাটা তো একমাত্র তারাই করত। তবে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 71 সালের পরে আমরা দেখছি যে আমাদের ইউনিয়ন পরিষদ, এরপরে 90 দশকে এসে উপজেলা পরিষদ, এরপরে পৌরসভা, সিটি কর্পোরেশন, এই সব কিছু এত বেশি অ্যাক্টিভ হয়েছে, এবং এটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছে, আইনগত অনেক ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে এই স্থানীয় সরকারের এই লেভেলগুলোতে। আমি মনে করি না যে এখানে আসলে জেলা পরিষদের তেমন কোনো ভূমিকা আছে। তারপরেও যে বলবো যে যেহেতু আমাদের সংবিধানে বলা আছে আমাদের স্থানীয় সরকারের প্রত্যেকটা টায়ারে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এমনকি জাতীয় সংসদ, এই সমস্ত জায়গায় সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন। কিন্তু বার্তায় ঘটেছে
শুধুমাত্র জেলা পরিষদে। জি, আমরা রহমান ভাই আপনার ধন্যবাদ। আমরা একটু শফিকুর রহমান চৌধুরীর কাছে যাব, তিনি আছেন সিলেটে। শফিকুর রহমান, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? সরাসরি নির্বাচন না হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে নির্বাচনের ব্যবস্থাটি করা হয়েছে, এটি কি তৃণমূলের যারা জেলা পরিষদ বা এই এলাকার মানুষ তাদের মতামতের কোনো প্রতিফলন আছে এখানে? ধন্যবাদ আপনাকে। এটা বিজয়ের মাস। বিজয়ের মাসে সর্বপ্রথম আমি শ্রদ্ধা প্রদর্শন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এটা জেলা পরিষদের নির্বাচন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দীর্ঘদিন, এটা কেউ করে নাই। এটা হলো স্থানীয় সরকারের সর্বোচ্চ স্থান হলো জেলা পরিষদ। প্রথমে ইউনিয়ন পরিষদ, উপজেলা, এরপরে জেলা পরিষদের মাধ্যমেই এলাকার উন্নয়ন হবে। এবং এখানে এই যে জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচিত হবেন, সেটা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের সিলেট জেলাতে প্রত্যেকটি উপজেলার ভোটার, ইউনিয়ন পরিষদের ভোটার, যে আমাদের পৌরসভার যারা কাউন্সিলর আছেন, সম্মানিত কাউন্সিলর, মেয়র, প্রত্যেকেই কিন্তু উৎসাহ উদ্দীপনার সাথে এইটাতে অংশগ্রহণ করতেছেন। এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। সেই হিসাবে আমরা মনে করি যে এটা হলো কি গণতন্ত্রের আরেক ধাপ আমরা এগিয়ে যাচ্ছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে প্রত্যেকটি প্রতিষ্ঠানই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে সরাসরি যেই জনগণের জন্যই গণতন্ত্র, তাদেরকে এই ভোটে যদি আনা হতো তাহলে কি আরো বেশি শক্ত হতো না, নাকি সেটা আর একটু দুর্বল হতো? এইটা কিন্তু এটা অস্বাভাবিক একটা ব্যাপার। কারণ সে কি জেলা পরিষদের যারা আমার জেলাতে 13টি উপজেলা, এবং এই 13টি উপজেলার এত ভোটার এবং ভোটারের দ্বারা নির্বাচন করা 6 জন এমপির কনস্টিটুয়েন্সি। সেই হিসাবে আমি মনে করি যেটা অসম্ভব ব্যাপার ছিল। সেটা হয়তো ধীরে ধীরে আমরা যদি লন্ডনের দিকে তাকাই, সেখানে গ্রেটার লন্ডন কাউন্সিল আছে, বিভিন্ন জিনিস আছে, ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে পারবো। কারণ এটা প্রথম শুরু হয়েছে, যেটা হয়েছে শেষ ইনশাল্লাহ ভালোভাবে যদি আমরা আগামীকালকে নির্বাচনও সুষ্ঠুভাবে হবে আমরা মনে করি। এবং প্রত্যেক ভোটারই আগ্রহের সাথে তারা ভোট সেন্টারে আসবেন এবং ভোট দিবেন, সেটাই আমরা মনে করি। একটা জিনিস একটু জানতে চাই যে জেলা পরিষদ ছাড়াও জেলার উন্নয়নে অনেকগুলি প্রতিষ্ঠান আছে, এমনকি জেলা প্রশাসন আছে, উপজেলা আছে, এবং এইগুলির সঙ্গে কি কোনো ধরনের মানে ক্ষমতার একটা ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেই বিষয়গুলি কিভাবে ট্যাকেল করা হচ্ছে? না, এটা কোনো সাংঘর্ষিক হবে না। কারণ এটা প্রথমেই শুরু, যেটা হলো কি আমিও সংসদ সদস্য ছিলাম, আমরা দেখেছি যেটা হলো কি এটা নিয়ে সংসদ সদস্যদের সাথেও কোনো সাংঘর্ষিক হয় না। উপজেলার চেয়ারম্যানরা ছিল সেটা এই জেলা পরিষদের মেম্বার, এখন জেলা পরিষদের মেম্বার সরাসরি নির্বাচিত হচ্ছেন। সেই হিসাবে আমি মনে করি এটাকে সাংঘর্ষিক না হয়ে এটা উন্নয়নের দ্বারা আরও উন্মুক্ত হবে, উন্নয়ন আরও ভালোভাবে হবে। ইউনিয়নের যারা আছেন ইউনিয়নের উন্নয়ন করবেন, উপজেলা ভিত্তিক যারা আছেন উপজেলা ভিত্তিক করবেন, জেলা পরিষদের মাধ্যমে অতীতে যেভাবে হয়েছে ঠিক সেইভাবেই বড় বড় যেটা প্রকল্পগুলো আছে সেইগুলো। অনেক ধন্যবাদ। আমরা একটু বগুড়া যাব, মাসুদুর রহমান হেলাল আছেন সেখানে। মাসুদুর রহমান, একটু জানতে চাই যে এই যে নির্বাচনের যে প্রক্রিয়াটি নেওয়া হয়েছে, যেটি সরাসরি হচ্ছে না, এইটি সাধারণ মানুষ কিভাবে দেখছেন বা আপনারা এটা প্রতিক্রিয়াটি? এই নির্বাচনটা যদি সাধারণ মানুষের, সাধারণ ভোটারের ভোটে হতো তাহলে আরও আনন্দ উল্লাসের মাধ্যমে এই ভোটটা অনুষ্ঠিত হতো। যেহেতু সাধারণ ভোটারের ভোটে হচ্ছে না, এখানে আপনার ভোটারের সংখ্যাটা কম, শুধুমাত্র স্থানীয় সরকারের প্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দেবে, যার জন্য ভোট কেনাবেচা শুরু হয়েছে। আমার জানা মতে বগুড়ায় একজন সদস্যর ভোট 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত কেনাবেচা চলছে। কতটা সত্যি জানি না, তবে আমরা শুনেছি
যে এরকম 25 থেকে 30,000 টাকায় ভোট কেনা বেচা চলছে। তো এটা যদি সাধারণ মানুষের ভোটে নির্বাচন হতো তাহলে হয়তো এই কেনা বেচাটা হতো না। এবং এইবার তো পেশি শক্তির ব্যবহারটা কম। সাধারণ ভোটের সময়ও তো আপনাদের কাছ থেকে শুনি যে সাধারণ ভোটারকে প্রভাবিত করার সময় অনেক সময় টাকা দেওয়া হচ্ছে, যদিও এগুলি পরবর্তীতে আসলে শেষ পর্যন্ত খুব বেশি তদন্ত হয় না। আপনার বক্তব্য একই অবস্থা? এগুলি তো আমাদের দেশে নির্বাচনের প্রার্থী হতে গেলে টাকার প্রয়োজন হয়, টাকা দিয়ে নমিনেশন নিতে হয়। প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সেখানে টাকার ব্যবহার হয়, এবং জিততে গেলেও সেখানে টাকা একটা ফ্যাক্টর হয়। তো সেইখানে আমার মনে হয় যে এখানে সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন সবাই যদি ভূমিকা না রাখে, কারণ এটা হচ্ছে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, সেই ক্ষেত্রে যদি প্রশাসন, সরকার এবং নির্বাচন ইসি উনি যদি ভূমিকা না রাখেন তাহলে এই টাকার খেলা বন্ধ করা যাবে না। মাসুদুর রহমান, অনেক ধন্যবাদ। আমরা একটু এনায়েত হোসেন চৌধুরীর কাছে যাব। এনায়েত হোসেন, এই যে নির্বাচনটি হচ্ছে জেলা পরিষদে, সেটি নিয়ে নানান রকমের অভিযোগও আছে। বরিশালের চিত্র কি, নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন, এবং সেখানে কোনো ধরনের অভিযোগ আপনাদের কাছে এসেছে কিনা? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্টকে। আমরা একটি নির্বাচনী পর্যবেক্ষকী সংস্থা হিসেবে আমরা বরিশালের 15টি কেন্দ্র, 10টি উপজেলাকে মিলিয়ে 15টি কেন্দ্র এখানে নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রেই এক একজন করে ম্যাজিস্ট্রেট ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে এবং পর্যাপ্ত পদক্ষেপও নেওয়া হয়েছে। বরিশাল শহরের মধ্যে 2টি কেন্দ্র রয়েছে, সেখানে ইতিমধ্যেই জেলা প্রশাসন সিসি ক্যামেরার ব্যবস্থা নিয়েছেন। এটা মনে হয় বাংলাদেশের মধ্যে বরিশাল জেলাই এখানে এগিয়ে আছেন। তো আমি একটা জিনিস বলবো, নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে যে জিনিসটি চোখে আসছে, একটু আগে প্রথমেই বলেছেন একজন প্রতিনিধি যে দলীয়ভাবে হচ্ছে না, তারপরও কেমন যেন দলীয় গন্ধ হচ্ছে, মানে এটা সুগন্ধ বা দুর্গন্ধ বেরোচ্ছে। আমাদের বরিশালে 2জন প্রার্থী, অর্থাৎ আওয়ামী লীগকে বিট করতে যাচ্ছে। একজন বলছে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, তার পোস্টারে লেখা আছে। আর একজন বলছে প্রধানমন্ত্রী সমর্থিত প্রার্থী। এই 2জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একদিকে মাইদুল ইসলাম, সাবেক এমপি, আর একদিকে জেলা পরিষদের প্রশাসক ছিলেন আলতাফ হোসেন বলু। তিনি নিজেকে প্রধানমন্ত্রী সমর্থিত প্রার্থী বলছেন, আর মাইদুল ইসলাম বলছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। অর্থাৎ দুজনই আওয়ামী লীগের বিপরীতে লড়ছেন। এক্ষেত্রে আমি একটা জিনিস নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে যেটা আমাদের নজরে আসছে, সেটা বরিশালের জেলা প্রশাসন এ ব্যাপারে খুব শক্ত রয়েছেন। তারা নির্বাচনকে, যে আমি গতকালকেও কথা বলেছি, ওনারা বলেছেন যে কোনো মূল্যে আমরা নির্বাচনকে সুষ্ঠু করবো। তাছাড়া সকাল 9টা থেকে 2টা অবধি ভোট হবে। বরিশালের 15টি কেন্দ্রের 85টি ভোট আছে সর্বঊর্ধ্ব, 70, 75, 80, 85 এইভাবে মিলিয়ে এক একটা কেন্দ্রে ভোটের সংখ্যা, ভোটারের সংখ্যা। সেক্ষেত্রে আজকে জাতীয় আপনাদের মিডিয়াতেই দেখলাম র্যাব, পুলিশ সেখানে পদক্ষেপ নিচ্ছে। জামালপুরের দেখলাম ওসিকে, এসপিকে প্রত্যাহার করা হয়েছে, তিনি কটাক্ষ করেছেন বিদায়। এই অবস্থাটা, এই মনোভাবটা যদি সর্বত্র বজায় থাকে, তাহলে এই ইনডাইরেক্ট নির্বাচন অর্থাৎ পরোক্ষ নির্বাচনের মধ্যেও বোধহয় একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। মাসুদুর রহমান, হেলাল, শফিকুর রহমান চৌধুরী এবং মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাদের 4জনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকিং ছাড় এটা। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট স্থগিত করেছে রাজশাহী মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকরা। মঙ্গলবার ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল হাসান, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে কি কারণে? কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়া গেছে কিনা? হ্যাঁ, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে প্রায় ঘণ্টাখানিক বৈঠক হয়েছে মেডিকেল কলেজ প্রশাসনের সাথে ইন্টার্নি চিকিৎসক, এবং সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। তো সেখানে মূলত ইন্টার্নি চিকিৎসকদের দাবি যেগুলো ছিল, তার মধ্যে অন্যতম যে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, মেডিকেল নিরাপত্তা ব্যবস্থার জন্য সেখানে পর্যাপ্ত আনসার মোড, বিশেষ করে যারা ওই যে মহিলা ইন্টার্নি চিকিৎসক থাকে তাদের নিরাপত্তা ব্যবস্থা, এছাড়া হলো যে
কিছু তারা বলেছেন যে কিছু ব্যক্তি যারা ইন্টার্নি চিকিৎসকদের নামে রোগী সম্বন্ধে বিভিন্ন ভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে বিশেষ করে সতর্ক করা, এছাড়াও রোগী স্বজন ও ইন্টার্নি চিকিৎসকদের মধ্যে একটি সমন্বয় সুলভ একটি আচরণের একটি সিদ্ধান্ত হয়েছে। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী এই আলোচনার পরে ইন্টার্নি চিকিৎসকরা ঘোষণা দেন যে তাদের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে 7 দিনের মধ্যে তাদের আশ্বাস দেওয়া হয়েছে সেইটা যদি তারা দৃশ্যমান দেখে তো তাদের এই দৃশ্যমান দেখানোর প্রতিশ্রুতি পাওয়ার পর তারা ধর্মঘটে স্থগিত করেছে এবং বলছে 7 দিনের মধ্যে তারা যদি দৃশ্যমান কিছু না দেখতে পায় তবে তারা ধর্মঘটে যাবে। এই জিনিসটি বেশ ঘন ঘনই হচ্ছে রাজশাহীতে, এর আগেও আমরা কিছুদিন আগেও দেখেছিলাম। ফলে এটা স্থায়ী সমাধানের জন্য কি করণীয় মনে করে ইন্টার্নি চিকিৎসকরা? এই বিষয়টা আমরা বিকেলবেলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিচালক আছে তিনি বরাবরই দাবি করে আসেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিসিটিভি লাগানো হয়েছে নিরাপত্তার জন্য, এই নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন তারা বলেন। কিন্তু আমরা জিজ্ঞেস করছি তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটতে তো তিনি যেটা বলছেন যে ইন্টার্নি চিকিৎসক এবং রোগীর স্বজনদের মধ্যে একটা সমন্বয়ের অভাব, আন্তরিক অভাব, তার মধ্যে যে একটা ইন্টার্নি চিকিৎসকরা যে সেবা দিচ্ছে তার হয়তো যারা সেবা প্রত্যাশীরা আসছে তাদের যে স্বজনরা আছে তারা মূলত তাদের সাথে একটা সমন্বয় হচ্ছে না। তবে এটা তারা বলছেন যে তারা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।